না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমার ভাবতে অবাক লাগছে যে এখন মানুষের কাছে মুদ্রা গরুর গোশ খেতে পারবো হ্যাঁ কি না। আরে রুজি রুটি শিক্ষা চাকরি ব্যবস্থা কথা ভাবুন, কথা বুঝে আসছে। আপনার যা পছন্দ, আপনার দেশ আপনাকে খাবার রাইট দিচ্ছে, আপনি খাবেন, কথা বুঝে আসছে। এটা নিয়ে এত প্রেশান হওয়ার কিছু নেই। যত প্রেশান হবেন, আর এই রাস্তায় আপনাকে প্রেশান করবে তারা, আপনি যদি এগুলোকে গুরুত্ব না দেন তাহলে দেখবেন ওরা আস্তে আস্তে প্রেশান করা থেকে পিছপা হয়ে যাচ্ছে। আমি আপনি গুরুত্ব দিচ্ছি বলেই তোরা আমাদেরকে বেশি প্রেশান করছে। সংখ্যালঘু মন্ত্রী বলছে খারিজি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে। সে হয়তো জানে না খারিজি মাদ্রাসা কাকে বলে, কাকে করেছে আমি জানি না, আমি তো দেখার সময় পাইনি, অসুস্থ রয়েছি, এখনও অসুস্থ আছি। তবে যাকে সংখ্যালঘু মন্ত্রী করেছে সে সংখ্যালঘু মন্ত্রী হওয়ার হয়তো উপযুক্ত নয়, সে জানে না খারিজি মাদ্রাসা কাকে বলে, এই জন্য বলে দিচ্ছে বন্ধ করে দিতে হবে। তো কথা বুঝে আসছে, অতএব তাকে জানাতে হবে খারিজি মাদ্রাসা কাকে বলে। সে যখন জেনে যাবে সে তখন বলবে মাদ্রাসা কোনো ভালোভাবে চলুক, আমার সমস্ত রকম সুযোগ সুবিধা দেওয়া থাকবে। আমরা দেখলাম রাজ্যে বিজেপি সরকার আসলো এবং আসার পরে আমরা দেখলাম বুলডোজার কাণ্ড, এটা প্রকাশ্য হুঁশিয়ারি আমরা অন্যান্য রাজ্য থেকে শিয়ালদা থেকে তফসিলা কোনো জায়গায় বাদ পড়লো না বুলডোজার। এটা কি মনে হচ্ছে? যেসব এলাকায় হয়েছে সেই সব এলাকার মানুষের উচিত হবে এই সরকারের বিরুদ্ধে হাইকোর্ট করা, কেস করা, কথা বুঝে আসছে। কেন সরকার তখন বসেছিল কি আমি জানি না, বসার আগে যদি কেউ জুলুম অত্যাচার করে থাকে তাহলে তো এই সরকারের আগে ক্যানিংয়ে হাজার হাজার বাড়ি বোল্ডোজার দিয়ে বিগত সরকারের গুন্ডা বাহিনীরা ভেঙেছে। অতএব বোল্ডোজার তো অনেক আগে থেকেই বাংলায় চলছে। অতএব কোনো রকম সংবিধান বিরোধী কাজকে যেমন শাসকও যদি করে সেটাও অন্যায়, সাধারণ পাবলিক করলেও অন্যায়, অন্যায়টা সমান। অতএব কেউ যদি এই বুলডোজার দিয়ে সন্ত্রাসী করে, সমাজ বিরোধী কাজ করে, সংবিধান বিরোধী কাজ করে, তার বিরুদ্ধে কেস হওয়া দরকার, আইন হওয়া, মানে তাদের বিরুদ্ধে মামলা হওয়া দরকার। আমরা তো দেখেছিলাম ভোট প্রচারে যোগী আদিত্যনাথ প্রকাশ্যে বুলডোজার দেখিয়ে বলেছিল আমরা যদি ক্ষমতায় আসি আমরা এই বুলডোজার রাস্তা করার জন্য আমরা এটা অন্য কাজে লাগাবো। তাহলে কি আসল হচ্ছে? হ্যাঁ হতে পারে, ও তো এমনি ওনার নাম বুলডোজার বাবা। আর মানুষের আজকে পশ্চিম বাংলার হয়তো 50% মানুষ চাইছে বুলডোজার চলুক, তাই এদেরকে সরকার করেছে। যাদেরকে আপনি এতদিন ধরে ভাই মনে করতেন, আপন মনে করতেন, তারাই চাইছে বুলডোজার চলুক। তা আপনার ভাইয়েরা যখন চাইছে বুলডোজার চলুক, তা আপনি আর দাঁত খেলে কী করবেন? বুলডোজারের তলায় শুয়ে পড়ুন। প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যের কলকাতা হাইকোর্টে কালো করে কিভাবে দেখেছেন? প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নাটক করতে গেছে, নাটক করে একটা সমাজের বুকে হাইলাইট তৈরি করছে। এই সরকারটাকে আনার পেছনে সব থেকে বড় দোষী হচ্ছে মমতা ব্যানার্জি, ইচ্ছা করে সরকারটাকে এনেছে। কিন্তু বন্ধ হতে গেলে গোটা ভারতবর্ষ বন্ধ হবে, খালি পশ্চিমবাংলা নেই। এবং এই গরুটা যদি ভগবান হয়, যদি মা হয়, তাহলে 14 বছর বয়স হয়ে গেলে তাহলে আইন আছে, আইন করে তাকে জবাই করো, তাকে খাদ্যতে ফেলে দাও, কি মানে এটা কোন আইনের কথা? এ কী ধরনের কথা? ভগবানকে তাহলে বয়স হয়ে গেলে তাকে খেয়ে ফেলতে হবে, আর না হয় তাকে জয় করা যাবে না। তাই হিন্দু ভাইয়েরা আপনারা বলেন, আপনারা জ্ঞানীগুণী বিধক পণ্ডিত মানুষ আপনারা আছেন, যে গরু নিষিদ্ধ, ভগবান যে পুরো গোটা ভারতবর্ষে ভগবান বন্ধ হোক, কি বুঝলেন? তাহলে বয়স হয়ে গেলে 15 বছর বয়স হয়ে গেলে তাকে জবাই করা যাবে, এটাকে হিন্দু ভাইয়েরা মেনে নেবেন না? এটা দেশের মধ্যে একটা কোনো রকম জিনিস ঘটনা ঘটাতে চাইছেন না ক্ষতি করতে চাইছেন? এতে হিন্দু মুসলমান উভয় তো প্রচণ্ড ক্ষতি হয়ে গেল, দুধের ক্ষতি হয়ে গেল। গরুগুলো কোথায় যাবে বয়স হয়ে গেলে? কী করবে? ছেড়ে দেবে মাঠে, তো মাঠে দিয়ে চলবে না। হ্যাঁ, বন্ধ হয়, গোটা ভারতবর্ষ বন্ধ হবে, কি মিনে? তাহলে কৌশল করে এই গরুটা বাইরে সাপ্লাই করব, ভারত 1 নম্বর থাকবে। কৌশল করে বড় পিলখানা, বড় কোম্পানি থেকে নিয়ে বাইরে রাষ্ট্রে চালন করব, সেটাও যেন বন্ধ হয়। একটা গরু না ভারতবর্ষে জবাই হয়, কি মিনে, হত্যা না করা হয়, সেটা যদি ভারতবর্ষে হয় তাহলে ঠিক আছে, কোনো অসুবিধে নেই, হোক, যেটা চাইছে সরকার হোক, সেটা অসুবিধে নেই, বুঝলেন না? কিন্তু মানুষেরা করে থাকে কোরবানি, দুম্বা আছে,
উট আছে, খাসি আছে, ভেড়া আছে, সেটা দিয়ে দেওয়া যাবে, কোনো অসুবিধে নেই। কিন্তু গরু বন্ধ হবে, তা বন্ধের মতন বন্ধ হোক। ওই 15 বছর বয়স হয়ে গেছে সেই গরুকে কোরবানি দেওয়া যাবে, কি বুঝলেন? এবং আইন করে ওকে যে গরু দেওয়া হবে, তাই এটা ভগবান হিসাবে, মা হিসাবে কেমন করে হয়? এটা কি বাংলার মানুষ বুঝতে পারছেন না এখানে কি হচ্ছে ব্যাপারটা? অতএব বাংলার মানুষকে বলবো আমি, জাতি ধর্ম বড় নির্বিশেষে আপনারা চিন্তা ভাবনা করে কাজটা করুন, এটি বুঝে সুঝে কাজ করবেন। অতএব যে যার খাদ্য খাবে, তারপরে কী খাবে না খাবে সেটা কেউ বলতে পারে না। যে অনেক জায়গায় দেখা যাচ্ছে গরু নিয়ে যাচ্ছে, তাদের কাছে বৈধ কাগজ আছে, তারপরেও তাদেরকে গোরক্ষক বাহিনী তাদেরকে তাড়া করছে, তাদের উপর অত্যাচার করছে, গরুগুলো কেড়ে নিচ্ছে, কি বলবেন? দেখুন, কিছু আছে বেআইনি কাজ করে এটা দেশের মধ্যে উচ্ছৃঙ্খল একটা ঘটনা ঘটাতে চাইছে, কি বুঝলেন? সেটাকে ন্যায় কি অন্যায় প্রশাসন বিভাগ আছে, তাদের একটু ভালোভাবে লক্ষ্য করার দরকার আছে। দেশে যাতে অশান্তি না হয়, তাদের পেপারপত্রে যদি ঠিক থাকে, আইনত তারা যায়, ছেড়ে দেওয়া উচিত। এবং গরুরা যারা কোরবানি করে আদব কায়দার সঙ্গে, পর্দার সঙ্গে, হেফাজতের সঙ্গে একটা সাইডে করে, পিলখানা করাটা উচিত বলে আমি মনে করি। অনেকে বলছে যে আপনার প্রচুর পরিমাণে তাদের উপরে তাণ্ডব চালাচ্ছে এবং কান ধরে উদ্বোস করাচ্ছে, তাদেরকে মারছে। এটা করতে দেন, এটা করুক একটু। এই জিনিসটা বিভিন্ন জায়গায় এইভাবে যে হচ্ছে, একটু করুক না। কি করতে না করছে, সরকার তো খেয়াল আছে। যেভাবে পশ্চিমবাংলার মমতা ব্যানার্জি সাহেব অত্যাচার জুলুম করে মানুষের বেড়ে রাহাজানি করে সে আর ধ্বংস হয়ে চলে গেল, আবার সেই জায়গায় বিজেপি সরকার যে সেই নাম তাণ্ডব চালায়, উল্টো পাল্টা চালায়। এই বাংলার মানুষ আগামীতে হিন্দু মুসলমান তার জবাব দিয়ে দেবে। হিন্দু ভাইরা অতি অবশ্যই তারা জবাব দেওয়ার জন্য রেডি হয়ে গেছে, কথা আমি বলতে চাইছি। অনেক জায়গায় দেখা যাচ্ছে গোরক্ষক বাহিনী তাণ্ডব চালাচ্ছে, আবার অনেক জায়গায় বিজেপির যারা নতুন বিধায়ক হয়েছে তারা আবার সান্ত্বনা দিচ্ছে, দু জায়গায় দুরকমের একটা হয়ে যাচ্ছে। দেখুন, কথা হচ্ছে শ্রমিক ভট্টাচার্য যে সমস্ত বক্তব্য দিয়েছে, খুব গুরুত্বপূর্ণ বক্তব্য, যেন কথা কাটার মধ্যে নেই। তেনার কথা আমি শ্রদ্ধা করি, ভালোবাসি, আমি মাথায় করে রাখি, কি বুঝলেন? এইভাবে যদি বক্তব্য চলে আরও নেতাদের, নিশ্চয়ই পশ্চিমবাংলা আগামীতে উন্নতি হবে, এগিয়ে যাবে, মানুষ দিক একটা খুঁজে পাবে, শান্তি খুঁজে পাবে, এটা আমি বলতে চাইছি। নরেন্দ্র মোদী সরকার এখন করে দেখছি বলছে যে আপনার 1 বছর সোনা কিনবেন না, 1 বছর কেউ বিদেশে ভ্রমণ করবেন না, গাড়ি চাপবেন না, কি বলবেন? তাকে এটা বলছে অন্য কারণে, কে কিনবে কে কিনবেন না, কি ব্যাপার না ব্যাপার। নরেন্দ্র মোদী সরকার বলছেন কি তাহলে মানুষ কি সোনা পেঁয়াজা বন্ধ করে দেবে, গাড়ি চড়া বন্ধ করে দেবে, কি মিলেন? এটা তো ঠিক নয়। তাই মানুষ সেটা চালাবে, চলবে, তবে একটু হিসাবে চলবার জন্য এই কথা বলতে চাইছে বলে মনে হচ্ছে যেন আমার। 39টা প্রার্থীকে প্রতীক জৈন এবং সুমিত রায় আর অভিষেকের নির্দেশে পারচেজ করা হয়েছে। কাউকে 15 লাখ, যে 1 লাখ টাকা একসঙ্গে দেখেনি তাকে আমি প্রার্থী করেছিলাম, তাকে কাউকে আপনার 15 লাখ, কাউকে 25 লাখ, কাউকে 20 লাখ। আর আমার পাশে বসে আছে আমাদের প্রেস সচিব কামাল হোসেন, ওনাকে কি বলেছিল ভোটের 8 দিন আগে, ওনার নিজের মুখে শুনে নেবেন। প্রতীক জৈনরা ডেকে অভিষেকের নির্দেশে ওনাকে কি প্রস্তাব দিয়েছিল উনি বলবে, আমি বলবো না। আমি একটা বিষয় সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী নেই, কারণ গভর্নর তিনি মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন, সরকার ভেঙে দিয়েছেন। কিন্তু এখনো দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে অনারেবল চিফ মিনিস্টার লেখা রয়েছে এবং তিনি বলছেন যে আমি অফিসিয়ালি কোনো পদত্যাগ করবো না, কারণ আমি তো হারি। দেখুন, এত নির্লজ্জতা হতে পারে একজন মহিলা, এটা গোটা বাংলা না, গোটা ভারতবর্ষের মানুষের মাথা হেঁট হচ্ছে। সংবিধানকে যদি ন্যূনতম সম্মান কেউ করে, তাহলে আমিও মন্ত্রী ছিলাম। 28শে ফেব্রুয়ারি 2013 আমার রেজাল্ট হয়েছিল, আমি হেরে গিয়েছিলাম। 1 মার্চ এসে আমি রিজাইন দিতে চেয়েছিলাম মুখ্যমন্ত্রীর কাছে, টেবিলে গিয়ে, তখন তিনি রাইটাসেই বসতেন। তারপরে গিয়েছে নবান্ন, তো উনি আমাকে বললো না তুমি কন্টিনিউ করো, তুমি থাকো, তুমি মেয়ের 20 তারিখ পর্যন্ত থাকতে পারবা। তার জন্য চ্যানেল থেকে আমাকে অনেক অপমান করা হয়েছিল। রাজ্যের বিরোধী দলনেতা তৎকালীন ডক্টর সূর্যকান্ত মিশ্র আমাকে অনেক কিছু বলেছিল, কিন্তু তবু আমরা
লজ্জার মাথা খেয়ে তখন এই মুখ্যমন্ত্রীর কথা শুনে আমি হেরে যাওয়ার পরেও 2.5 মাস মতো মন্ত্রী ছিলাম। কিন্তু এতটা নির্লজ্জ হতে পারে একজন, এতটা ক্ষমতালোভী হতে পারে, এতটা রক্ত পিপাসু হতে পারে, এটা ধারণার বাইরে ছিল। মানে আপনি যখন হেরে গেছিলেন তখন কি মুখ্যমন্ত্রী বলেছিল যে আপনাকে থাকতে? হ্যাঁ, আমি তো রিজাইন দিয়ে দিতে গেছিলাম। 28শে ফেব্রুয়ারি আমি যে গার্লস কলেজে জেতার সার্টিফিকেট পেলাম 4 তারিখে, ওই গার্লস কলেজে যখন আমি হেরে গেলাম, আমি 1 মার্চ সকাল সকাল এসে 12টায় রাইট হাউসে ঢুকে ওনার কাছে, মুখ্যমন্ত্রীর কাছে রিজাইন লেটার জমা দিয়েছিলাম। উনি আমাকে বলেছিল, না তোমাকে তো তুমি এমএলএ থেকে রিজাইন দিয়েছিল, তোমাকে তো আমি আমার ক্ষমতা বলে মন্ত্রী করেছি, 6 মাস তোমার মেয়াদ, 20শে মে পর্যন্ত তুমি থাকবে, প্রয়োজনে তোমাকে আবার 6 মাস এক্সটেনশন দেবো, তুমি থেকে যাও। আমরা না, এইভাবে থাকা যায় না, আমি রিজাইন করছি, আপনি অ্যাকসেপ্ট করে নিন। কিন্তু করেননি।